কার নেতৃত্বে 2026-এর নির্বাচন লড়া যায়, কে হতে চলেছে নতুন রাজ্য সভাপতি। ঠিক সেই সময় যখন মোহন ভাগবত, যখন আরএসএস তাদের ইনফ্লুয়েন্স দেখাতে শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপির মধ্যে, যখন আরএসএস পুরো বিষয়টাকে নিজেদের হাতে রাশটা নেওয়ার চেষ্টা করছে, যখন মোহন ভাগবত নিজে পশ্চিমবঙ্গে এসে 10 দিন ঘাঁটি গেড়ে পড়ে রয়েছেন, এবং সেই বর্ধমান, যেই বর্ধমানে দিলীপ ঘোষ পরাজিত হলেন, সেই বর্ধমানেই মোহন ভাগবত আরএসএসের একটি বৃহৎ সভা করলেন। সেখানে পৌঁছে গেলেন সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। এবং আরএসএসের প্রমুখ মোহন ভাগবতের সাথে দেখা হওয়ার পর থেকেই কি দিলীপ ঘোষের কোথাও গিয়ে রাজনৈতিক ক্যারিয়ারকে একটা নতুন করে অক্সিজেন দেওয়ার একটা প্রক্রিয়া বিজেপি এবং সংঘ পরিবারের অন্দরে শুরু হয়ে গেছে। তার প্রোজ অ্যান্ড কনসগুলো কি, অনেকগুলি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। দিলীপ ঘোষ সংঘের কর্মী, তার লয়্যালটি নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। যদিও শুভেন্দু অধিকারী, যিনি তৃণমূল কংগ্রেস থেকে এসেছেন, এখনও বিজেপির অন্দরে কিছু মানুষ রয়েছেন, বিশেষ করে যারা সংঘ ঘনিষ্ঠ, তারা এখনও মনে করেন যে বিজেপির যদি রাজ্য সভাপতি নতুন কাউকে হতে হয়, তাহলে এমন একজন মানুষের কাছে যাওয়া উচিত যার লয়্যালটি প্রশ্নাতীত। যদিও শুভেন্দু অধিকারীকে সেই পূর্ণ ক্ষমতা দেওয়া সত্ত্বেও 2024-এর লোকসভা নির্বাচনে কিন্তু সেরকম ফলাফল দেখা যায়নি। তাহলে সেদিক থেকে দেখতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার, তার মেয়াদ শেষ, তিনি দিল্লিতে চলে গেছেন, তাকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে। শুভেন্দু অধিকারী, তিনি বিরোধী দলনেতা, এবং এক ব্যক্তি এক পদের কনসেপ্টে দাঁড়িয়ে দিলীপ ঘোষ এই মুহূর্তে একদমই ঝাড়া হাত পা। তার কাছে কিন্তু কোনো দায়িত্ব দলের নেই। তিনি এই কথাও বলে বেরিয়েছেন যে যদি কোনো দল দায়িত্ব দেয় তিনি পালন করবেন, যদি না দেন তিনি আবার নিজের কাজে বেরিয়ে পড়বেন প্রচারক হিসাবে। তার কিছু এসে যায় না। তুল্য ঝোলা চলল ভোলা, এই কনসেপ্টে দিলীপ ঘোষ বিশ্বাস করেন। সেই দিলীপ ঘোষ যিনি খুব স্পন্টেনিয়াস, যিনি যথেষ্ট মুখর, যিনি ডাকাবুকো বলে পরিচিত, এবং তৃণমূলের অন্দরেও দিলীপ ঘোষের প্রশংসা করার লোকের কিন্তু অভাব নেই। সেই দিলীপ ঘোষ হঠাৎ করে কি রাজনৈতিকভাবে সক্রিয় হচ্ছেন পশ্চিমবঙ্গের বুকে? বিগত কয়েকদিনে তার সমূহ প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। এক শ্রেণী বলছেন এ কি করলেন দিলীপ ঘোষ, যখন তিনি আর এই কয়েকদিন আগেই যখন কিছু মহিলা কর্মী তারই কনস্টিটিউয়েন্সি মেদিনীপুরে তাকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন ছুড়ে দিলেন যে তিনি কোথায় ছিলেন, এমপি হিসাবে তাকে দেখা যাচ্ছিল না, সেই দিলীপ ঘোষ পালিয়ে যাবার প্রাপ্ত নয়। তিনি কিন্তু একেবারে স্বকীয় ভঙ্গিমায় তেড়ে গেলেন এবং কিছু কটু বক্তব্য, কিছু কটু মন্তব্য করলেন। অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হলে বিষয়টা অন্যরকম হতো, কিন্তু যেহেতু এটা দিলীপ ঘোষ, এটাই তার রাজনীতি, তিনি এই মেঠো ভাষাতেই কথা বলেন এবং লোকে বলেন এটাই তার ইউএসপি। সুতরাং কেউ বলতে পারেন এটাতে দিলীপ ঘোষের সমূহ ক্ষতি হলো, কিন্তু আবার একটা শ্রেণী রয়েছে তারা মনে করছেন দিলীপ ঘোষ ইজ ব্যাক, এবং সেই জন্যই প্রশ্ন আসছে হাউ ইজ দ্য জোশ দিলীপ ঘোষ। আপনাদেরকে সেই সিকোয়েন্সটা দেখাই। হারাইনি, মেজাজ ঠিক দেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে, সে যত বড় নেতা, ওদেরকে মেরে হাত গন্ধ করবো কেন? ওরকম লোকদের মারি না, যারা ছেঁচড়া রাস্তায় চিৎকার করে। মাফিয়া রাজ দিলীপ ঘোষ এখানে শেষ করেছে। তোমাদের মতো ছিচকে চোরদের নিপটাতে 2 মিনিট সময় লাগবে। ওনার নতুন করে কিছু প্রমাণ করার নেই মমতা ব্যানার্জি, উনি কি সবাই জেনে গেছে। সে ফুরফুরা শরীফেও যান, ওরাও বিশ্বাস করে না, কারণ তারা বয়কট করে। আর দীঘাতে যদি জগন্নাথ মন্দির তৈরি করেন সেটাও জানে সবাই যে এটা ধোঁকা, কারণ ওনার সব কাজই রাজনৈতিক লাভের জন্য, সেগুলো কেউ বিশ্বাস করে না। এমন একটা সময় যখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে হিন্দুত্ব এবং হিন্দুত্বের প্রশ্নতেই তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করছেন এবং চূড়ান্তভাবে তিনি সক্রিয়, তিনি পুরো পশ্চিমবঙ্গ চষে বেড়াচ্ছেন, ঠিক সেই সময় দিলীপ ঘোষও সবার সাথে দেখা করছেন, সব শ্রেণীর সাথে দেখা করছেন, এবং তিনিও কিন্তু আবার তার বঙ্গ সফর শুরু করে দিয়েছেন। এদিক থেকে ওদিক তিনি চষে বেড়াচ্ছেন। এবং লাস্ট 3 দিনের দিলীপ ঘোষের বক্তব্য দেখালাম, সেই দিলীপ ঘোষ যিনি প্রত্যেক দিনের নিউজ এজেন্ডা সেট করে দেন, সকালবেলা মর্নিং ওয়াক দিয়েই তার শুরু হয় দিন, এবং সেখান থেকেই তিনি নিউজ এজেন্ডা সেট করে দেন। তিনিও কিন্তু বিভিন্ন জেলা সফরে বেরিয়ে পড়েছেন এবং তিনি চাঁচাছোলা ভাষায় কথা বলছেন। তাকে যখন কেউ আক্রমণ করছেন, তিনিও সেই প্রতি আক্রমণ করতে পিছিয়ে আসছেন না। দেখুন, যখন মহিলারা তাকে অ্যাকস্ট করা শুরু করলেন, তাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলেন, দিলীপ ঘোষ কিন্তু ফিরে আসা প্রাপ্ত নয়। তিনি কি বললেন শুনুন। আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপি হয়ে তো মাত্র বলতে পারেন 14 পুরুষ তুলবো। তোমার বড় হিম্মত দিয়েছে আপনাকে। আপনাকে অধিকার কে দিয়েছে? বলো প্রদীপ কে বলবো কেন? আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই।
তৃণমূলী তাহলে কি স্বমহিমায় ফিরছেন দিলীপ ঘোষ? এটা কি কিছুর ইঙ্গিত? কিসের ইঙ্গিত? হঠাৎ দিলীপ ঘোষের এই প্রত্যাবর্তন রাজনীতির আঙিনায়, এটা কিসের ইঙ্গিত? সুজয় রয়েছে আমাদের সাথে, আমাদের সহকর্মী সুজয় খুব ক্লোজলি বিজেপিকে কভার করে আজ তাক বাংলার হয়ে এবং দিলীপ ঘোষের রাজনীতিও ফলো করতে। সুজয়, এই দিলীপদার এই অতি সক্রিয় হয়ে ওঠা হঠাৎ করে, এটার মানে কি এই যে দিলীপ ঘোষ ইজ ব্যাক? কোথাও গিয়ে কি দিলীপ ঘোষের প্রত্যাবর্তনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে? একেবারে আমরা যেটা দেখলাম প্রথমত সোশ্যাল মিডিয়াতে যখন দিলীপ ঘোষ এই ধরনের মন্তব্য করলেন, তারপর আমরা যেটা দেখলাম যে দিলীপ ঘোষের এই ভিডিও নিয়ে একেবারে বঙ্গ বিজেপির সব স্তরের নেতারা তারা কিন্তু যে এরকম প্রচার করলো যে দিলীপ ঘোষকেই আবার দরকার। মানে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যা সংগঠন গোটা রাজ্য জুড়ে, একমাত্র দিলীপ ঘোষই পারবে এই তৃণমূল কংগ্রেসের যে সংগঠনের পাল্টা বলা যেতে পারে যে এইভাবে একেবারে ময়দানে নেমে মানে লড়াই করে। বিজেপি কর্মীরা অনেকেই বলছেন তারা বসে পড়েছেন, বাড়ি চলে গেছেন, 1 কোটি নতুন সদস্যপদ গ্রহণের একটা যে টার্গেট দেওয়া হয়েছিল সেটাও খুব কষ্টে পূরণ করতে পেরেছে অনেকবার এক্সটেনশনের পরে। তাহলে এই যে যারা ঘুমিয়ে পড়া, যারা শুয়ে পড়া, যারা বাড়িতে ফিরে গেছেন বিজেপি কর্মীরা, তাদেরকে উজ্জীবিত করার একটা প্রচেষ্টা। একেবারেই তাই, খুব গুরুত্বপূর্ণ এটা। কারণ সঞ্জীবনী একেবারেই কারণ হচ্ছে যে পুরনো বিজেপি বা আদি বিজেপি যদি বলি, মানে দিলীপ ঘোষের আমলে তো সব থেকে সফল হয়েছে বঙ্গ বিজেপি, এটা তো বলার অপেক্ষা রাখে না। তো মনে করা হচ্ছে যে এই দিলীপ ঘোষের যে এই যে তার যে যেভাবে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন, তো এতে বিজেপি কর্মী সমর্থকরা, একেবারে দলীয় স্তরের যারা কর্মী আছে, বিজেপির বসে যাওয়া কর্মীরা, তারা এই দিলীপ ঘোষের গরম গরম কথাতে তারা কিন্তু কিছুটা হলে উজ্জীবিত হবে। আর এই মুহূর্তে যেটা আরএসএস সূত্রে বা বঙ্গ বিজেপি সূত্রে এই মুহূর্তে যেটা বিজেপির অন্দরে যেটা এই মুহূর্তে একেবারে কানাঘুষো চলছে, দিলীপ ঘোষ তিনি 2টো টার্মের সভাপতি ছিলেন। তো পার্টির যে সংবিধান আছে, সেই পার্টির যদি সংবিধান আমরা দেখি, পার্টির সংবিধানে পরপর 3টে টার্মের সভাপতি তিনি হতে পারবেন না। কিন্তু দিলীপ ঘোষ 2টো টার্মের সভাপতি ছিলেন। পরের টার্মে সুকান্ত মজুমদার তিনি সভাপতি ছিলেন। সেহেতু যেহেতু আরএসএস বা বিজেপির যদি আমরা এই কুলিং পিরিয়ড যেটা বলি, সেই কুলিং পিরিয়ড 3 বছর সেটা তিনি পার করে আসলেন, তাহলে অফিসিয়ালি কিন্তু নতুন করে তাকে রাজ্য সভাপতি করার বিষয়ে আরএসএস বা বিজেপির ক্ষেত্রে টেকনিক্যালি কোনো বাধা থাকছে না। সেটা এটা খুব ইম্পর্টেন্ট, কারণ 2021 থেকে 2024 এই 3 বছরের কুলিং পিরিয়ড তিনি পার করে এসেছেন।